ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন সোজাসুজি স্বর্ণালী। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজ আমরা একটা অভূতপূর্ব ছবি দেখলাম। বিকেল থেকে এখনো পর্যন্ত যে ছবির সাক্ষী থেকেছি আমরা রাজ্যবাসী এবং দেশের মানুষও। কিরকম ছবি না, আমরা ফুটবলে দেখে এসেছি আর্চ রাইভাল বলা হয় যাদের, যারা চিরপ্রতিদ্বন্দ্বী, সেই মোহনবাগান ইস্টবেঙ্গল এবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে প্রশাসনের বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তাদের মুখে একই সঙ্গে দুটো পতাকা ধরে তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আরজি কর। আজকের দিনে এটাই তাদের এই মুহূর্তের স্লোগান। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর এবং লাগোয়া এলাকা থেকে। প্রত্যেকটা রাস্তায় আজ শুধু এক স্লোগান, এক ছবি, ভিড়, ভিড়ে ভিড়াক্কার। কোনো পুলিশ, কোনো 163 ধারায় কোথাও গিয়ে যেন কোনোভাবে কাউকে আটকানো গেল না। যদিও বিধাননগর কমিশনারেটের তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল, অনুরোধ করা হচ্ছে যেন কেউ রাস্তায় না আসেন, যেন কেউ যুবভারতী চত্বরে না আসেন, কিন্তু সেই ছবিটা একেবারে পাল্টে গেল। সরাসরি এই মুহূর্তে ছবি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, হাতে ছাতা নিয়ে তুমিও দাঁড়িয়ে রয়েছো, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্রীড়া প্রেমীরা, ফুটবল প্রেমীরা। তিন প্রধানের সমর্থক আজ একজোট হয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। পতাকা ভিজে গিয়েছে, কিন্তু তাদের মনোবল ভিজেনি, তাদের মনোবল শান্ত হয়নি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি। এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যারা সমর্থকরা এসেছেন। এই মুহূর্তে সেই ছবি মিরাজ আলী দেখাচ্ছে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে চলছে স্লোগান। আর পুলিশ গোটা এলাকা কার্যত ঘিরে রেখেছে এই জায়গা থেকে, যাতে তারা সমর্থকরা কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে। এই মুহূর্তে যেখানে আমরা জানি যে আজকে বলা হয়েছিল যে কোনোভাবেই আজকে যেন কেউ এই স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় না আসে, পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, তাও তারা এলেন, কোনোভাবেই তাদেরকে আটকানো গেল না। কেন, কি বলছেন সমর্থকরা? দেখো বিশাখা, যখন জনপ্লাবন রাস্তায় নামে তখন কোনো বাধি আটকাতে পারে না, এমনটাই বলছেন সমর্থকরা। কথা বলার চেষ্টা করবো। পুলিশ তো বলেছিল 144 ধারা, নতুন ভারত ন্যায় সংহিতার নিয়ম অনুযায়ী এখানে আসা যাবে না 5 জনের বেশি। আপনারা এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এত বৃষ্টি মাথায় উপর। আমরা খেলা দেখতে এসেছিলাম, খেলা দেখা আসার সময় দেখলাম পুরো বন্ধ, আমাদের খেলাটাও বন্ধ হয়ে গেল। কারণটা কি আমরা জানতে চাই। এই মুহূর্তে স্লোগান উঠছে, দেখানোর চেষ্টা করবো। তাহলে বলতাম যে বিনীত গোয়েলকে হাতে একগুচ্ছ ছুরি পরিয়ে দিয়ে আসুন, কিন্তু সেটাতে মহিলাদের অপমান হয়। আমরা চুরি পরেও মা দুর্গা, মা কালীর রূপ। কিন্তু আজকে সত্যি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, বিধানসভার পুলিশ, তাদেরকে দেখছি যে তারা আসল দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। যে 5000 দুষ্কৃতী 14 তারিখ রাত্রে ঢুকে ভাঙচুর করলো, ডাক্তারদের মারলো, উইমেন্স হস্টেলে ঢুকে পড়লো, তার খবর, তাদের আটকানোর শক্তি তাদের নেই। কিন্তু আজকে যারা ফুটবল প্রেমী তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, কারণ তারা বলছে ডার্বি কেন ক্যান্সেল করা হলো, আজকে কেন মেয়েটিকে বিচার দেওয়া হচ্ছে না। তারা প্রতিবাদ করছে বলে, যারাই প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ নোটিশ পাঠাচ্ছে, থানায় ডেকে পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছে। একদমই তাই। শাক বাজিয়ে আজ আপনারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। কি বার্তা দিতে চাইবেন আজ? উলুধ্বনি
শাক পাচ্ছে। আমরা সারা দুনিয়াকে দেখাতে চাইছি জঙ্গল রাজ্যে আমরা বাস করছি। আজকে আমরা মহিলা, আমরা মা দুর্গা, আমরা মা কালী, আমরা মা সবই আছি, কিন্তু আমাদের সুরক্ষা নেই। এই ভুল কাজটা যেটা অভয়া উপরে হয়েছে, এটা নিয়ে যেভাবে করছে, এই যে করা হচ্ছে সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি না। আজকে আমরা শাক বাজিয়ে পুরো বাংলাকে কেন পুরো ওয়ার্ল্ডকে আমরা দেখাতে চাইছি কি নারী শাক বাজছে, জনজাগরণ। আজ মেয়েদেরকে পথে নামতে হচ্ছে, মেয়েরা শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, সে নিজেদের অস্তিত্বের জানান মেয়েরাই। দেখুন, যেই ঘটনা আরজিকরের পিজিটি সেকেন্ড ইয়ারে মেয়েটির সাথে ঘটেছে আরজিকরে 8 তারিখে, সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এই যে একটা ভয়, আতঙ্ক মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে ঢুকে গেছে, সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ তথা বিদেশেও আজকে সব নড়ে চড়ে বসছে যে মানুষ কি মেয়েদের সুরক্ষা দেওয়ার জায়গায় মেয়েদের ডিউটি টাইম কমিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের ডিউটির সময় কমিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি, আজকে যাদের গাফিলতির জন্য, যাদের নিষ্ক্রিয়তার জন্য এবং যাদের রাজনৈতিক করণের জন্য আজকে যে মেয়েটি হারালো, একটা পালমোনোলজিস্ট হবে সে, তার ভবিষ্যৎটা তৈরির আগে শুরুতেই বিনষ্ট হয়ে গেল। যে বাবা মার একমাত্র সন্তান, যে বাবা মার একমাত্র সন্তানকে হারিয়ে এই অভিশপ্ত দিনগুলো বুড়ো বাবা মাকে তাদের সন্তান ফেরাতে পারবে না, এই মেয়েটাকে কি আমাদের সরকার ফেরত দিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এবং তার পুলিশ যেভাবে প্রমাণ লোপাটের জন্য প্রথম দিন থেকে উঠে পড়ে লেগেছে, তারা বডি জোর করে নিয়ে মা বাবার হাতে দেখিয়ে বার্ন করে নিয়েছে, যেটা তারা প্রত্যেকটা খুনের ঘটনায় করে। আমরা যাদবপুরের ছেলেটিকে পুড়িয়ে দিতে দেখেছি, আমরা আরো অনেক মৃতদেহ পোস্টমর্টম করে রাতের অন্ধকারে পুলিশ দাদাগিরি করে নিয়ে যেতে দেখেছি। আমরা এর জন্য প্রতিবাদ করেছি, আমি নিজে ইমেইল করেছিলাম। বাধ্য হয়ে আমরা দেখেছি হাসপাতাল ভাঙচুরের মতো নক্কারজনক ঘটনা, যেটা কোনো যেখানে পুলিশ, তাদের আইবি, তাদের কোনো কিছু ফেইলিওর, এবং তারা আজকে যেভাবে আপনার এই সল্টলেক স্টেডিয়ামে পুলিশ সাধারণ মানুষকে ধরে গাড়িতে তুলছে, সেদিন এই হাজার হাজার মানুষকে তারা তুলতে পারেনি। কেন পারেনি? পুলিশ কোথায় ছিল? পুলিশ কেন আরো ফোর্স পাঠায়নি? এই জিনিসগুলো প্রমাণ করে শস্যের মধ্যে ভূত। একদমই তাই। বিচারের দাবিতে যখনই রাজপথে বেরোচ্ছি একটাই গর্জন, বিচার চাই, বিচার চাই, অভয়ের খুনের বিচার চাই। তাই তো আজ নারী শক্তি পথে নেমেছে, শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে প্রতিবাদ করছে, শাঁখ বাজিয়ে তারা জানান দিচ্ছে যে মেয়েরা পারে, তারা প্রতিবাদ করতে পারে, এবং একই সঙ্গে প্রতিবাদের ভাষা বারবার গর্জে উঠছে শহরের রাজপথে। ক্যামেরায় বিরাজ। অভয়ের জন্য বিচার চেয়ে আজ ময়দানের 3 প্রধান রাস্তায় নেমে মিছিল করছে। সেই ছবি এখনো পর্যন্ত আমাদের সামনে বারবার উঠে আসছে। কোথাও গিয়ে পুলিশ তাদেরকে লাঠি হাতে তেড়ে গিয়েছে, তাদের উপর লাঠি চার্জ করেছে, এমনকি মহিলাদের যখন সরানো হয়েছে সে সময় কোনো মহিলা পুলিশ কর্মীকে দেখা যায়নি, সে ছবিও আমরা দেখেছি। কিন্তু কোথাও গিয়ে সেই একসঙ্গে একজোট হয়ে থাকা, যে কথা বলা হয়েছে জোট বেঁধেছে ঘটি বাঙাল, সেই ছবিটাই আজকে আমরা দেখতে পেলাম। যারা চিরপ্রতিদ্বন্দ্বী, যারা এক বলেও যদি আরেকজনকে হারাতে পারে, তারা যে পরাজিত, তাকে নিয়ে এতদিন পর্যন্ত অনেক রকমের কথা, অনেক রকমের ট্রোলিং সবকিছু দেখে এসেছি, কিন্তু আজকের ছবিটা হাতে হাত মিলিয়ে একসঙ্গে লড়াই করার ছবি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। ডার্বি হওয়ার কথা ছিল আজকে, ডুরান্ডের ডার্বি ম্যাচ গতকালই বাতিল হয়ে গিয়েছে, এবং তারপর তারা অর্থাৎ 2 দলের সমর্থকরা তারা বলেছিলেন যে তারা আজকে মিছিল করবেন একসঙ্গে, কিন্তু সেখানেও 163 ধারা জারি করেছে পুলিশ। আর তারপর একজোট হয়ে
ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই মিলে কি বলছেন, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশটা ঠিক কিরকম হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দেখুন। প্রেসিডেন্ট ফুটবলের জন্য আজ মাঠে নেমেছেন, তিনি হাত জোর করছেন পুলিশের কাছে হাত জোর করছেন তিনি। কল্যাণ চৌবে এএফএম এর প্রেসিডেন্ট, দাদা ফুটবল আজ এই অনুষ্ঠান। আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটু ঢুকেছি, ওরা বললো চলে যাও, আমি চলে যাচ্ছিলাম মারতে, আমি কি চোর? আজকে সাধারণ মানুষকে আটকাতে এত পুলিশ প্রোটেকশন যাচ্ছে, ধর্ষকদের আটকাতে পারছে না অপদার্থ প্রশাসন। আমার বোনের জন্য একটি বাচ্চা একটা বার আমার বোনটা বহুত কষ্ট পেয়েছে স্যার। অনতি দূরে যে গার্ডরেল তৈরি করা ছিল এবং তার 200 মিটার দূরে যেখানে তারা প্রতিবাদ জানাচ্ছিল, সেই প্রতিবাদের পর তারপর কিন্তু এখানে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় এবং একের পর এক যে সমস্ত সমর্থক রয়েছে, দুই দলের সমর্থক, একই সঙ্গে মোহনবাগান এবং একই সঙ্গে ইস্ট বেঙ্গল, দুই দলের সমর্থকদেরকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছি, এসএসকেএমে আক্রান্ত হলেন চিকিৎসক। আরও একটা সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসকেএমে আক্রান্ত চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ট্রমা কেয়ার সেন্টারে মারধরের অভিযোগ, প্রতিবাদের ডাক এসএসকেএমের চিকিৎসকদের। এসএসকেএমের চিকিৎসককে মারধরের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে তাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। চিকিৎসককে, রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তারা মারধর করেছেন। প্রতিবাদের ডাক এসএসকেএমের চিকিৎসকদের। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসককে মারধর করা হয়েছে বলে উঠে আসছে অভিযোগ। যে জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি আরজি করে 14 তারিখ রাত বিরেতে যে ঘটনা ঘটেছে, সেখানে না কোনো স্বাস্থ্যকর্মী, না কোনো চিকিৎসক, না নার্স, কেউ না রোগীরা, কেউ সেখানে সুরক্ষিত ছিলেন না। আর এবার রাজ্যের প্রধান যে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে, সেখানে মারধরের অভিযোগ উঠল চিকিৎসককে। আমরা একটা ছবি দেখে এতক্ষণ ধরে একরকম ভাবে একটা মাইন্ডসেট রেখেছিলাম, কিন্তু এখন আরো একটা ছবি দেখালাম, এসএসকেএমেও চিকিৎসককে মারধর করা হচ্ছে। আর সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে, কিন্তু পুলিশ তারা তো বলছে আমাদের যা যা করণীয় সব থেকে ভালো কাজটা তো আমরাই করছি, সংযম, নিরাপত্তা সব কিছু তো আমরাই দেখিয়েছি। আজকেও যে ছবিটা আমরা দেখলাম, বলা হলো বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যে আজকে নাকি কোনো দুষ্কৃতী ঢুকে আসতে পারতো এই মিছিলে, যার জন্য এই মিছিলটাকেও বন্ধ করার জন্য যাবতীয় তোড়জোড় করা হয়েছিল, ব্যবস্থা করা হয়েছিল। 163 ধারা বিএনএসের তাও লাগু করা হয়েছিল। কিন্তু তারপরের ছবিটা আমাদের কাছে ভীষণ ক্লিয়ার, ভীষণ পরিষ্কার। আজকে আমরা এই নিয়ে কথা বলবো, কারণ কথা বলা অত্যন্ত জরুরি। বিতর্কের জায়গা থাকছে কিনা জানি না, তাও রাজুবাবুর মতো কিছু মানুষ আছেন যারা শাসককে এই মুহূর্তে সমর্থন করবেন। আমি সবার সঙ্গে আলাপ করাবো, কিন্তু প্রশ্নের দিকে তো অবশ্যই যাব। বিমল শঙ্কর নন্দ রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, রাজু ঘোষ রাজনৈতিক কর্মী যিনি শাসক দলকে সমর্থন করেন, রয়েছেন ডক্টর শান্তরূপ দে চিকিৎসক, রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা, সেই সঙ্গে অরিত্র দত্ত বণিক অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন দেবাশিস ধর। আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো প্রাক্তন আইপিএস কর্তাকে, প্রাক্তন পুলিশ কর্তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো দেখছি, একদিকে ভীষণভাবে গর্ব হচ্ছে। রাজুবাবু, আমি জানি না, আমি বারবার আপনার নাম নিচ্ছি, আমি জানি না আপনার গর্ব হচ্ছে কি না, কিন্তু কল্লোলিনী তিলোত্তমার একজন নাগরিক, রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার তো ভীষণ গর্ব হচ্ছে যে কল্লোলিনী তিলোত্তমা প্রতিবাদ করতে ভোলেনি, প্রতিবাদ করতে জানে, আজও জানে। আমরা আরও একবার রাজুবাবুর কাছে এই প্রশ্নটা নিয়েই জিজ্ঞাসা করি যে আপনার কি সত্যিই খুব গর্ব হচ্ছে আজকের এই ছবিটা দেখে, নাকি কোথাও গিয়ে মনে হচ্ছে না যাদেরকে দেখা যাচ্ছে তারা তো
পতাকা নিয়ে দুষ্কৃতী, তারা তো আসলে এই মিছিলে দুষ্কৃতী বা দুষ্কর্ম করতে এসেছিল মনে হচ্ছে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে দোষীরা উপযুক্ত শাস্তি পাক, তাদের যাতে ফাঁসি হয় সেই রকমভাবে সর্বত্রভাবে সব রকম চেষ্টা, সমস্ত রকম সহযোগিতা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার করবেন এবং প্রয়োজনে যদি সিবিআই তদন্ত তারা চায় সেখানেও রাজ্য সরকার সেই সিবিআই তদন্তের জন্য সমর্থন করবে এবং সাপোর্ট করবেন। গত মঙ্গলবারে সিবিআই তদন্ত দায়িত্ব নিয়েছে গত মঙ্গলবারে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে, আজকে রবিবার 6 দিন দিনের মধ্যে এখন পর্যন্ত আরে আপনি তো চিকিৎসক, আপনি যে শাস্তি আচ্ছা শান্তরূপ, আমি একটা কথা বলছি, শান্তরূপ প্লিজ, আমরা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে চেষ্টা করছে শাসক দলের যারা সমর্থক, আমি জোর গলায় বলতে পারি শান্তরূপ প্লিজ, আমি চেষ্টা করবো একটা কথা পরিষ্কার করে দেওয়ার জন্য, রাজুবাবুর মতো যারা শাসক দলের এখনো পর্যন্ত সমর্থক বলে নিজেদেরকে চিহ্নিত করতে ভালোবাসেন তারা বোধহয় সব সময় এই চেষ্টাটাই করেন যে তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। অনেকগুলো প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। আমি একবার আমি মূল অভিযুক্তকে অ্যারেস্ট করতে পারবে না, 6 দিন হয়ে গেল, এটা ক্লিয়ার করে নিন। তৃণমূলের সরকার, তৃণমূলের প্রতিনিধি যতই চিৎকার করুন আমাদের কন্ট্রোল করতে পারবে না। আমি বিমর্ষ, এক সেকেন্ড শান্তরূপ, এভাবে কারোর কথা কেউ শুনতে পাবে না, সবাইকে মিউট করে দেবো। রাজুবাবু আমি চাই না আপনাকে মিউট করতে, প্লিজ সংযম হারাবেন না, সংযম হারাবেন না। কলকাতা পুলিশ বলেছে এবং আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, সবাই সংযম জানিয়ে রাখেন প্লিজ। সিবিআই 6 দিনে মিউট করতে বাধ্য হব রাজুবাবু, মিউট করতে বাধ্য হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করতেই পারেন না চাই আপনি অতিথি চাই করতে দেবেন। বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, 3 প্রধান মাঠের বাইরে এক হয়ে গিয়ে একসঙ্গে জার্সি পরে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন 163 ধারাকে উপেক্ষা করে, আর সেখানে পুলিশ মহিলাদের পর্যন্ত লাঠিপেটা করছে, যেখানে কোনো পুলিশ নেই যিনি মহিলা পুলিশ। কি ছবি দেখলেন আজকে? ম্যাচটা বন্ধ করা হয়েছিল নাকি সিকিউরিটির সমস্যা আছে? তো এতগুলো পুলিশ এলো করতে, ঠিক, তো এতগুলো পুলিশ থাকলে তো ম্যাচটা হতে পারতো। ঠিক, মানুষকে পেটাতে এতগুলো পুলিশ চলে এলো, আর একটা ম্যাচ, যে ম্যাচগুলো কলকাতার গর্ব, বাঙালির আবেগ, যে ম্যাচগুলোর সঙ্গে যুক্ত, সেই ম্যাচটা বন্ধ করে দিতে হলো। আসলে নিজেদের ভয়, নিজেদের ভয়াবহ আতঙ্ককে আর ঢাকতে পারছে না, এরা ভয় পেয়ে গেছে যে মানুষ সর্বত্র প্রতিবাদ করছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে যতক্ষণ না এদের টেনে রাস্তায় নামিয়ে দেয়, সেই ভয়টা এরা পেয়েছে। এবং যা হয়, ভয় পেলে শেষ পর্যন্ত দল আর সঙ্গে নেই, কারণ দলে এখন বিরোধ শুরু হয়ে গেছে। দলে রাজ্যসভার বর্তমান সাংসদ এবং প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রাক্তন সাংসদ শান্তনু সেন, তারা মুখ খুলছেন। তারা দলের সঙ্গে থাকতে তারা জানেন যে তাদের শাস্তি হবে, তারপরেও তারা মুখ খুলছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দলটা ভেতরটা একদম পোপরা হয়ে গেছে। এখন বাঁচার রাস্তা একটাই, সেটা হচ্ছে এই সমস্ত পুলিশগুলোকে দিয়ে মানুষকে পেটানো এবং দলের যে সমস্ত আশ্রিত রাস্তার গুন্ডাগুলো আছে তাদের নামানো। অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আমরা 14 তারিখ রাতে একটা ছবি দেখেছি যেখানে একেবারে নিষ্ক্রিয় পুলিশ, আর আজকের দিনে দাঁড়িয়ে যুবভারতীতে যারা শান্তিপূর্ণভাবে মিছিল করছেন তারা বলছেন একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। তাদের জন্য অতি সক্রিয় পুলিশ। আমরা একবার সেই ছবিটা দেখাবো, আমরা একবার ছবিটা দেখাবো, ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেখানে রাজ্যের ক্ষেত্রে দুষ্কৃতীদের একেবারে 1 ঘন্টার জন্য সেখানে খেলতে দেওয়া হলো, খোলা মাঠ খেলে গেল, ভাঙচুর করে তছনছ করে দিয়ে গেল।
মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি একেবারে সেই ছবিগুলো। বিমল শঙ্কর বাবু, আপনি বলছিলেন যে কোথায় খেলতে দিয়েছে বা কোথায় পুলিশ ছিল না। পুলিশ, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন একদম। দৌড় দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। এই মানে আমরা অলিম্পিকে 100 মিটারে কোনো কালে সোনা পাই নাই, পুলিশগুলো দিল সোনা পেয়েছে। যেভাবে দৌড় মেরেছিল, দিয়ে ওখানে নার্সদের গিয়ে বলেছে আপনাদের বাথরুমে লুকোতে দিন, আমাদের নইলে অন্তত একটা কাঁথা দিন। প্রসূতি বিভাগে আমাদের কাঁথা মাথা যা পারে না আমরা লুকিয়ে পড়ে থাকি। এই পুলিশকে একদম আমার মনে হয় এই রাজ্য সরকারের উচিত কিছু সোনার মেডেল দিয়ে দেওয়া। আমার একটা, আপনি এই কথা বলছেন বটে, কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে বিনীত গোয়েল তিনি তখন বলেছিলেন এই ঘটনার পরে, 14 তারিখের ঘটনার পরে বলেছিলেন যে তাদের কাছে হ্যাঁ তাদের ইনপুট ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার হতে পারে, তাদের কাছে যদি না থাকে। আর আজকে কি অদ্ভুত ভাবে আমরা দেখতে পাচ্ছি, যখন বিধাননগরের কমিশনারেট ডিসি, বিধাননগর কমিশনারেটের ডিসি যিনি অনিশ সরকার, তিনি বলছেন যে আমাদের কাছে খবর আছে যে এই যে মিছিল হতে চলেছে সেই মিছিলে প্রচুর দুষ্কৃতী চলে আসতে পারে, সেই জন্য কেউ আসবেন না, আমরা 163 ধারা বিএনএস এর 163 ধারা জারি করছি, কেউ আসবেন না। কি ভয়ঙ্কর দুটো পার্থক্য। ইন্টেলিজেন্স ফেলিয়ার, হ্যাঁ ওটাই, যে সেই দিন 14 তারিখে তারা একেবারে চুপচাপ ছিলেন, আর আজকে হঠাৎ এই মিছিলটা যখন গতকাল আয়োজন করা হয়েছে, তারপর আজ 3:20 নাগাদ দুপুরবেলা হঠাৎ ইম্পোজ করে দেওয়া হলো 163 ধারা। কি অদ্ভুত ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং ইন্টেলিজেন্স সাকসেস। আমরা জানি না বিজেপি প্রোটেস্টের নামে সিপিএম বিজেপি কিভাবে ভাঙচুর করেছে, সেখানে আবার একটা নাশকতার ছোট তারা করেছিল, যার ফলে পুলিশ হাত পেয়ে ভাঙচুর করেছে। আমি একবার যেহেতু আচ্ছা আমি একবার সরকারের কাছে আসবো, একবার সরকার। আচ্ছা রাজীববাবু, গলাবাজি করে লাভ হবে না, গলাবাজি করে লাভ হবে না, গলাবাজি করার জন্য সবাইকে ডাকা হচ্ছে। বিমল শঙ্কর বাবু প্লিজ, বিমল শঙ্কর বাবু প্লিজ, আমি সৈকতকে বলার জন্য বলবো। আচ্ছা, প্রথমে আমি বলি, আমার বামপন্থীদের মধ্যে একটা দল আছে সিপিআইএম, সিপিএম বলে কোনো দল নেই। 1 2 হচ্ছে, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, দেখুন আজকে সন্ধ্যে দেখালো 14ই আগস্টের পর, মধ্যরাত্রির পর একটা ঐতিহাসিক আন্দোলন জোট বেঁধেছে, ভাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। গোটা রাজ্য জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দৈরত, যা আমাদের বাঙালির গৌরব ছিল, আজকে বাংলা আবার এক গৌরবের সামনে দাঁড়ালো, যে গোটা দেশ গোটা পৃথিবী দেখলো যে দুই যুযুধান, দুই ক্লাব তারা একজোট হয়ে আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানাচ্ছে। একদম নিশ্চিত খেলা হবে, স্লোগান কারা দেয়? তৃণমূল দেয়। আসল খেলা হবে আজকের দিনে, খেলা দেখাচ্ছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। 3টে ক্লাবের সমর্থকরা তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে, পুলিশ লাঠিপেটা করছে। কারণ পুলিশের চরিত্রটা কি? পুলিশ তো দেখুন, এখানে আপনি তৃণমূলের প্রতিনিধিকে বিব্রত করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার ফাঁসি চান, ধর্ষকদের আড়াল চান। মাননীয় মুখ্যমন্ত্রী দল তৃণমূলের মুখপত্ররা তারাও ধর্ষককারীদের আড়াল করতে চান, আর নির্যাতিতার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশের কাছে হাতে পায়ে পড়ে শেষ মুখটুকু তার মেয়ের মুখটুকু তার বাবা মা দেখার জন্য পুলিশের পায়ে পড়ে যায়। গোটা রাজ্য জুড়ে চিত্র কি? যারা অপরাধ করে বেড়ায় তারা ঘুরে বেড়ায়, পুলিশ টেবিলে তলা লুকায় না। এটা লজ্জা, বাংলার লজ্জা। পুলিশের সম্পর্কে আমরা যা বলছি আমাদের বাঙালির লজ্জা, কিন্তু বিশ্বাস করুন এটা পুলিশের ব্যর্থতা নয়। পুলিশও আমার আপনার মতন এই রাজ্যের নাগরিক। মাথায় যারা বসে রয়েছে মাথাটাই পচে গেছে। পুলিশের মাথা, পুলিশ মন্ত্রী, পুলিশের অফিসাররা, তারাই আজকে পুলিশ মহলের বদনাম করছে। আমি বলছি দেখুন, আমি সন্দেহ প্রকাশ করছি। প্রথম আপনাদের সামনে বলি, বিমল দ্বারা সবাই বলছেন শান্তনু সেন, সুকেন্দু শেখর রায়, আমি বলছি এমন পরিকল্পনা নয় তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করবার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে, যাতে চোরা পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিএম করা যায়। আপনি শান্তনু সেন, সুকেন্দু শেখর বাবু, প্রত্যেককে আপনি দেখুন সব অভিষেক অনুগামী। এরা একটা সময় বলেছিল যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে। এইরকম ভাবে নিজেদের মধ্যে একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে না তো? শাসক দল, এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের তৃণমূল, তার চরিত্র পরিষ্কার। আপনারা নতুন মহিলারা যারা 14 তারিখ রাস্তায় ছিল এবং বলেছিল রিক্লেমস দ্য নাইট, মহিলাদের রাত্রে ঘুরে বেড়াবে, সেই রাজ্যের সরকার কি নোটিশ জারি করলো? বলছে রাত্রে মহিলাদের বেশি বেরোনো যাবে না, তার জন্য সমস্ত সরকারি জায়গায় নাইট ডিউটি থেকে মহিলাদের অব্যাহতি দেওয়া হবে। তার মানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে রাত্রে মহিলারা বেরোবেন না, কারণ এই রাজ্যের সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে সরকার চাইছে রাত্রে মহিলারা কম বেরোক, রাত্রে প্রতিবাদ আন্দোলন না হোক, মাঠে ফুটবল খেলা হবে না, রাস্তায় প্রতিবাদী আন্দোলন হবে না, ডাক্তার নার্সরা মিছিল করতে পারবে না, শুধু কারা দাপাদাপি করবে। অনলাইনে চলে এসেছেন, আমরা
দেবাশিস বাবুর কাছে আসবো। একবার সৈকত একটু থামাবো, রাজুবাবু আপনাকেও থামাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুন মামলা শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠবে মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুন মামলা শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে। আমরা যেটা বারবার দেখেছি, রাজ্য দেশ সমস্ত ক্ষেত্রে যেভাবে আমরা প্রতিবাদ দেখেছি, এবার সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা আরজি করে ধর্ষণ খুনের মামলা মঙ্গলবার উঠবে। রাজুবাবু, এরপরও গলার আওয়াজ জোরে আসবে, মানে বুঝতে পারছেন? একবার বোঝার চেষ্টা করুন নাগরিক হিসেবে। জাস্টিস চাই মঙ্গলবার থেকে রবিবার। কি 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 এগুলো তদন্ত আমরা জানতে চাই। জাস্টিস আমরা যাদের যে পরিবারের এই দুর্ঘটনা ঘটেছে তাদের পাশে। এখানেই আছি। না না, আমরা বলছি আপনাকেই প্রশ্ন করছি, আপনাকেই প্রশ্ন করছি, একটু ঠান্ডা হন না। জাস্টিস আমরা চাই। আর যারা রাজনীতি করছে তারা বলছে না সিবিআই কি করলো, যারা এখানে রাজনীতি করছে তারা বলছে না সিবিআই কি করলো। আপনি এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা শুনুন না, সিবিআই আসার আগে পর্যন্ত এতগুলো দিন সময় পাওয়া গেল, সন্দীপ ঘোষকে একবারের জন্য ডাকা হয়েছিল। কাকে? সন্দীপ ঘোষ। আরে সন্দীপ ঘোষকে ডেকে সিবিআই কি করে, তার বলো কি করেছে, তাকে ডেকে কি পেয়েছে? রাজনীতি আমি জানি না আপনি খবর থেকে বিচ্ছিন্ন নাকি সমাজ থেকে বিচ্ছিন্ন, সন্দীপ ঘোষ যদি অপরাধী হতো সিবিআই গ্রেফতার করেনি তাকে, কি করতে ডেকেছিল, কেন ডেকেছিল? ডাকতেই পারে, ডেকে লাভটা কি হলো আমরা জানতে চাইছি। ডেকে লাভ কি হলো? কিসের এত আপনাদের? না না, আমি বলছি ডেকে লাভটা কি হলো বাংলার মানুষ জানতে চায়। সন্দীপ ঘোষকে কি জিজ্ঞাসা করা হলো, তাকে ডেকে লাভ কি হলো? এতবার ধরে প্রত্যেকটা মানুষের মুখে, প্রত্যেক উইটনেসের মুখে, চিকিৎসকদের মুখে বারবার একটা নাম উঠে আসছে, আর আপনাদের তরফ থেকে একবারের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়নি। একবারের জন্য সন্দীপ ঘোষ, এক সেকেন্ড, সন্দীপ ঘোষ 9 বার এই অত্যাচারিতা, এই নির্যাতিতার নাম করলেন। সেই জায়গায় লকেট চট্টোপাধ্যায়কে ডাকা হচ্ছে লালবাজারে, একবারের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়েছে। কি করবে? মৃতা তো মারা গেছে, না ফাঁসি কি করে? মৃতা তো মারা গেছে, তার আচ্ছা শান্তরূপ, আচ্ছা আমি প্রথমেই বলে দিই, আমি খুব অল্প সময় আমার দেবাশিস বাবুর কাছে যেতে হবে। আমাকে দাবি জানিয়েছিলাম ওপেন স্ট্রিম মিডিয়াতে যে সন্দীপ ঘোষ এবং সিপি, প্রথম আমি দাবি জানিয়েছিলাম। এবার আমি আবারও কিছু বিস্ফোরক তথ্য দিতে চাইছি, আবার কিছু নাম বলতে চাইছি, হয়তো কালকে এবার আমার সমন আসতে পারে। তো হু ইজ সুশান্ত রায়, হু ইজ অভিক দে এবং হু ইজ বিরূপাক্ষ বিশ্বাস? আমি সিবিআই থেকে শুরু করে আপামো টিভি চ্যানেল থেকে শুরু করে যতজন আছেন প্রত্যেককে এই ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করে বলছি, এদেরকে টানুন। এরা এক একটা সন্দীপ ঘোষের মতো এক একটা মাথা, যেখানে যে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রভাবশালী মাথা থেকে পা অবধি একটা যৌথ পরিকল্পনা করে ইটস অ্যান সায়েন্টিফিক প্রি প্ল্যান্ড কিভাবে কাজটা সাজানো হবে, সরানো হবে প্রত্যেকটা। এবং আমি যেখানে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, আমার ওনার ওপর সত্যি কথা বলতে খারাপ লাগছে, কারণ ওনারও মা বোন কেউ না কেউ আছেন, উনি ওনার দলকে ডিফেন্ড করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমি বলছি এই জায়গাগুলো দাদা প্লিজ দাদা প্লিজ বলতে দিন, জাস্টিস চাওয়া মানে অপরাধীদের আড়াল করা নয়, জাস্টিস চাওয়া মানে পুলিশকে দিয়ে সাধারণ মানুষকে পেটানো নয়, জাস্টিস চাওয়া মানে আরজি করে যেখানে ইন্টেলিজেন্স ফেল হচ্ছে আর ডার্বির মতো একটি ঐতিহ্যপূর্ণ ম্যাচকে এইভাবে তাদের সমর্থকদের রাস্তায় ফেলে পেটানো নয়, জাস্টিস চাওয়া মানে ডাক্তার থেকে নার্স এইভাবে আক্রান্ত হওয়া নয়। এদিকে সাধারণ মানুষকে পেটাচ্ছে আর অন্যদিকে আমি একবার যুবভারতী স্টেডিয়ামের বাইরে যে ছবিটা বারবার উঠে আসছে, আজকের যে ঘটনাগুলো দেখলাম তা দেখেও সত্যি কোথাও গিয়ে গর্ব আর একই সঙ্গে লজ্জা হয়। যেটা কিছুক্ষণ আগে সৈকত বলছিলেন যে এই পুলিশকে দেখে কোথাও গিয়ে তাদের ভূমিকা দেখে লজ্জা হয়, সত্যি হয়। আমি একবার দেবাশিস বাবুর কাছে যাব, প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস বাবু, আমরা দেখলাম নির্বিচারে যখন লাঠিচার্জ করা হচ্ছে, মেয়েদের ওপরও লাঠিচার্জ করা হচ্ছে, কোথাও কোনো মহিলা পুলিশ কর্মী নেই, এটা কি করে, কোন আইনে সম্ভব? দেখুন, প্রথমত যে আপনি যে প্রশ্নটা প্রথম করছিলেন যে সুপ্রিম কোর্টে 20 তারিখে মানে ছুটির পরে টপ অফ দ্য মোশনে এই মামলাটি ধার্য করেছেন আমাদের চিফ জাস্টিস, মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 3 বেঞ্চের মামলাটাই উঠবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং যে ক্ষেত্রে এটার ইন্টারন্যাশনাল একটা র্যামিফিকেশন আছে, তার সারা বিশ্ব থেকে তার বিভিন্নভাবে তার প্রতিবাদ এসছে। এবং এই যে ঘটনায় আজকে শুধু আমাদের আপামর বাঙালিরা যে প্রতিবাদ করছে তা নয়, ভারতবর্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ থেকে প্রতিবাদের আমরা স্বর শুনতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবে মাননীয় সুপ্রিম কোর্ট এটা টপ অফ দ্য মোশনে এটা মামলাটা ধার্য করেছেন। আমি একটা কথাই বলতে চাই যে প্রতিবাদের স্বরটা কখনো এইভাবে দমন করা ঠিক নয়। আমরা নিশ্চয়ই সকলে আইন মেনে আন্দোলন করবে, কিন্তু এত বড় ঘটনা ঘটেছে, মানুষের এটা মানে অত্যন্ত এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ কাজ করছে। পৃথিবীর জঘন্যতম অপরাধ এটি ঘটেছে। আমার মনে হয় একে কোনোভাবে সাপোর্ট করা উচিত না, যে দলের বা যে জাতি বর্ণ ধর্ম কিছু হোক না কেন। আমার মনে হয় সবার আমাদের একটাই স্বর হওয়া উচিত যে এর সঠিক যেন আমরা তদন্ত করি এবং সঠিক যেন মূল্যায়ন করে যারা যারা দোষী তাদের যেন কঠোর সাজা হয়। আমার বক্তব্য এর সাথে যা যা মানে প্রতিবাদের স্বর যারা হচ্ছে, নিশ্চয়ই মানুষ মানে প্রত্যেকে তার নিজের পরিবার, প্রত্যেক পরিজন, আত্মীয় স্বজন সবাইকে চিন্তা করে এই বিশ্লেষণটা করছে বলেই এত বেশি আবেগ এবং এত বেশি প্রতিবাদের ভাষা গর্জে উঠছে। এটা আমার মনে হয় সরকার যদি সঠিকভাবে তার মূল্যায়ন করে, কোনোভাবে নিজে কাউকে না ডিফেন্ড করে, এটা যদি কারো ছেলেমেয়েও করে থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু মানে এই অপরাধকে চাপা দেওয়া উচিত। পুলিশের ভূমিকা নিয়ে আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ড দিচ্ছি। আর পুলিশের ভূমিকা আজকে যা দেখলাম সেটাকে কি আপনি সমর্থন করেন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? দেখুন, পুলিশকে সব থেকে পুলিশ হচ্ছে সফট টার্গেট। পুলিশকে সবসময় যে কোনো শাসক সামনে রেখে তার নিজস্ব যে এজেন্ডা থাকে সেটা পালন করতে চায়। এই জন্য পুলিশ সমাজের কাছে সব থেকে বেশি মানে অপাঙ্ক্তেয় হয়। আজকে যে ঘটনাটি ঘটেছে, ধর্ষণ করেছে একদল লোক, মানে ওইখানে শুধু ধর্ষণ নয়, যে চিত্রনাট্যটা পাওয়া যাচ্ছে ওর সাথে অনেক কিছু মানে যোগসূত্র আছে। এইটাকে মনে হয় মানে ডিফেন্ড করতে গিয়ে বা কোনোভাবে মানে শাসকের সাথে এখানে কিন্তু একটা যে জায়গা জড়িয়ে যাচ্ছে, এখানে কিন্তু পুলিশ সামনে মানে ফ্রন্টাল অর্গানাইজেশন। অর্থাৎ আপনি বলছেন তাদেরকে সফট টার্গেট হিসেবে সামনে আনা হচ্ছে, পেছনে কলকাঠি নাড়ছে অন্য কেউ। আপনি আমাদের পুলিশ সবসময় হ্যাঁ বিমল শঙ্কর বাবু 30 সেকেন্ড কথা বলি। মনুষ্যত্ব থাকলে আবেগ থাকে। এরা ক্ষমতার কানাগলিতে মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। এটা ক্ষমতা সর্বস্ব একটা সত্তায় পরিণত হয়েছে। কারণ টপ লেভেলে তারা মনে করে ক্ষমতা থেকে চলে গেলে শেষ, পলিটিক্যালি ফিনিশ। আর লোয়ার লেভেলে যারা আছে কামিয়ে কুমিয়ে খাচ্ছে, ক্ষমতা থেকে গেলে তাদের কামাই বন্ধ। ফলে মনুষ্যত্ব থাকে আর থাকলে আবেগ থাকবে, এদের সেটাও হারিয়ে গেছে। আর একটা দুঃখের কথা বলি, দুঃখের কথা দুটো লাইন, সেটা হচ্ছে আজকে এই দিনটা দেখতে হতো না যদি 2019 বা 2021 সালে যে এ রাজ্যে ভয়ঙ্কর বা ঘটনাগুলো ঘটে গেছিল। 60 বছরের মহিলা পূর্ব মেদিনীপুরে ধর্ষিতা হয়েছিল, তার নাতির বয়সে এসে ধর্ষণ করে গেছিল, তার অপরাধ ছিল, সে বিজেপি করে। তখন যদি বাঙালির বিবেক জাগতো আজকে এই দিনটা দেখতে হতো না। তাও আমি আসবো, আপনি কথা বলছেন আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যুব ভারতীর ছবিটা একবার দেখবো। যুব ভারতীর চত্বর থেকে আমাদের প্রতিনিধি সন্তু পান রয়েছেন। সন্তু, এই মুহূর্তের ছবিটা কি? সন্তু, কেউ রেহাই পাবে না। আপনি একটু চুপ করুন, আমাদের লাইভ আছে। আগে আমি ওই পূর্ব মেদিনীপুরে 60 বছর বয়সী মহিলা, আমরা আবার চেষ্টা করছি, যোগাযোগ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি। হাওয়াই চটি সরকার, হাওয়াই চটি সরকার, হাওয়াই চটি সরকার। একবার অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমরা গতকালও দেখেছিলাম নাট্যকর্মীরা তারা যখন রাত্রিবেলা তারা আরজি করের উদ্দেশ্যে তারা মিছিল করে যাচ্ছিলেন অনেক রাত পর্যন্ত, তখনই হঠাৎ করে এলো একটা সার্কুলার যেখানে বলা হলো যে এই আরজি কর চত্বরেও 144 ধারা বা 163 ধারা জারি হলো। আর আজকে আমরা দেখলাম একই রকম ভাবে এই যুব ভারতী সংলগ্ন এলাকায় 163 জারি হলো। প্রতিবাদ করলেই কণ্ঠরোধের কেন এই বন্দোবস্ত করা হচ্ছে? যেখানে যেখানে প্রতিবাদ, সাধারণ মানুষের মিছিল, সেখানে আটকে দেওয়ার কেন বাধা দেওয়ার চেষ্টা? দেখুন, প্রথমেই চ্যানেলকে অনুরোধ করব, আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তার সমস্ত দায়ভার আমার। তলা একটা ডিসক্লেমার দিয়ে দিন, কালকে সরকার চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারে। এই ডিসক্লেমারটা যেন চালু থাকে। আমি 2-3টে ইম্পর্ট্যান্ট কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই। আমার হাতে এখন রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যার 163 নম্বর ধারাটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং ইমপ্লিমেন্ট করবার সময় পুলিশ কমিশনার যিনি ছিলেন, যিনি প্রেস কনফারেন্স করে বলেছেন
তিনি মাইক্রোফোনে দুটো অডিও রেকর্ড চালিয়ে প্রেসকে দেখাচ্ছেন যে শুনুন এখানে ফোনে কারা সব বলছে যে অস্ত্র নিয়ে আসবেন, অস্ত্র নিয়ে আসার সম্ভাবনা আছে, তারা নাকি বলেছে পুলিশ যদি লাঠিচার্জ করে আমরা অস্ত্র চালাবো, দেখবো কে কত শক্তিশালী, এরকম নাকি থ্রেট কল আছে। যে কলকাতা পুলিশ ফেসবুক পেজে বড় বড় বাতেলা দিয়ে লেখে যে কোনো রকম ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং, টুইটারের রেকর্ডিং, ভিডিও, ছবিকে প্রপার ফরেন্সিক ভেরিফিকেশান ছাড়া আপনারা কেউ শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না, তাহলে কমিশনার সাহেব প্রেস কনফারেন্সে যে ভয়েস নোটটা চালিয়েছিলেন কোন ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন? আমাকে ফরেন্সিক ভেরিফিকেশনের রিপোর্টটা দেখান যার ভিত্তিতে আপনি সাবস্টেনশিয়েট করে 163 ওখানে জারি করেছেন। এটা হচ্ছে ফার্স্ট। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কলকেও আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করছি না যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক ভেরিফিকেশন হচ্ছে যে আসলেই প্রপার কোনো ইন্টেলিজেন্স ইনপুট এখানে ছিল এবং সেখানে কোনো রকম থ্রেট কল ছিল, নাহলে সাজানো গল্পকে আমি নাগরিক হিসেবে মানতে বাধ্য নই। সেকেন্ড প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 163 নম্বর ধারা, এই 163 নম্বর ধারার কতগুলো ক্লজেস রয়েছে এবং অনেকেই জানেন না যে শুধুমাত্র কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল মানুষকেও এই 163 নম্বর ধারায় অর্ডার সার্ভ করা যায়। তাহলে প্রথম তো অর্ডারটা আপনার দেওয়া উচিত ছিল ওখানকার অধ্যক্ষ মশাইকে, যেখানে ধর্ষণ হওয়ার পরে 2-3 ঘন্টা ধরে তিনি কোনো ব্যবস্থা নেননি এবং তারপর গালগল্প দিচ্ছিলেন এবং মিডিয়ার সামনে এসে বারবার ধর্ষিতার নাম করে করে বলছিলেন যে এটা তার রেসপন্সিবিলিটি যে অন্ধকার রাস্তায় তিনি কেন একা ঘুরছেন। তখন কেন 163 সেখানে ডিপ্লয় করেননি? যখন আরজি করের মতো জায়গায় এরকম একটা রাত দখলের মিছিল আয়োজন করা হচ্ছিল, যখন সেখানে সবাই জানতো যে সেখানে বড় অঙ্কের মানুষের ঢল নামতে পারে, তখন কেন আপনাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রিচ হয়েছিল? কেন সেখানে পুলিশ লাঠিচার্জ করতে হলো, পুলিশের মাথা ফাটলো, সাধারণ ছাত্রছাত্রীদের মাথা ফাটলো? তখন 163 ইমপ্লিমেন্ট হয়নি কেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ দুটো লাস্ট আমাকে কথা বলতে দেবেন। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যায় না। এর আগে 144 যখন সিআরপিসি ছিল তখন সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে যে কোনো রকম ফ্রিডম অফ স্পিচ, ইন্টারনেট টেকনোলজি ভায়োলেশন, এই জিনিসগুলো করা যায় না, যেটা পুলিশ বারবার করছে। মানুষের ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করে দিচ্ছে, মানুষকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দিচ্ছে। এই কাজ সম্পূর্ণ অনৈতিক। এবং সর্বোপরি আমি ক্লোজ করব যেটা দিয়ে, মানুষ আমরা সাধুবাদ জানাই প্রত্যেকজন নাগরিককে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে বক্তব্য শেষ করব। এই 163 নম্বর ধারার 7 নম্বর ক্লজটায় পরিষ্কার আপনাদের স্বাধীনতা দেওয়া আছে। আপনারা যারা অ্যাগ্রিড পারসন, আপনারা যদি মনে করেন এই 163 নম্বর ধারাটা অনৈতিক, এর জন্য আপনাদের সাফার করতে হচ্ছে, আপনারা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দিতে পারেন। এই স্বাধীনতা আইন আপনাকে দিচ্ছে। সমস্ত ক্লাব, সমস্ত বাংলার ফুটবল মানুষকে আমি অনুরোধ করছি আপনারা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিন। বিস্তারিত ব্যাখ্যা তো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আরো বেশ কিছু বিষয় উঠে আসি। শান্তরূপ আমরা আসবো, কিন্তু তার আগে একেবারে গোড়ার কিছু কথা। সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে তখন তিনি প্রেস ব্রিফ করছেন, সেই সময় 9 বার যিনি ধর্ষিতা, যাকে খুন করা হয়েছে, তার নাম তিনি 9 বার নিলেন অধ্যক্ষ হিসেবে। আমরা জানি লকেট চট্টোপাধ্যায় অভয়ের নাম নিয়েছেন বলে তাকে লালবাজার তলব করেছে, কিন্তু ধর্ষিতার নাম নিলেন অধ্যক্ষ নিজে 9 বার, একবারের জন্য তলব করা হলো না। রচনা বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ তৃণমূলের, তিনিও নাম নিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না তাকে তলব করা হয়েছে কিনা বা হবে কিনা। একবার শোনাবো সন্দীপ ঘোষ এবং রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শুনুন। আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি। ডিএমই স্যার, স্বাস্থ্য ভবন, সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী,
কতজন ছিল কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি আমি বাবার মতোই সমব্যথী। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি, আমি নাকি বলেছি বার এভাবেই ধর্ষিতা নির্যাতিতা নিহতের নাম নিলেন অধ্যক্ষ হিসেবে তখনও কর্মরত সন্দীপ ঘোষ, কিন্তু তাকে কেন আইনের আওতায় আনা হয়নি আমরা জানি না। এখন তিনি সিবিআই এর আওতায় এসে তাকে তিনবার জেরার জন্য ডাকা হয়েছে। আজও তিনি এই মুহূর্তেও সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যারাই প্রতিবাদ করছে, যারাই নিন্দা করছে এই ঘটনার, তাদেরকেই হয় সমন করা হচ্ছে, তলব করা হচ্ছে, অথবা তাদেরকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে। এবং কেন? আমরা সুখেন্দু শেখর রায়, রাজ্যসভায় তৃণমূলেরই সাংসদ, তিনি যখন বলছেন যে কেন হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলো না, কেন কলকাতা পুলিশের কমিশনারকে হেফাজতে নেওয়া হলো না, কেন যারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাদেরকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না, আর সেটা তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই তাকে লালবাজারে তলব করা হলো। তিনি যদিও আজকে যাননি, তিনি যাবেন না বলেছেন, কিন্তু তাকে তলব করা হয়েছে। আমরা জানি না আগামী দিনের কি হতে চলেছে, আগামী সময় কি হবে আমরা জানি না, কিন্তু এই একচোখামিটা কেন? আমরা আসবো একবার সৈকতের কাছে। সৈকত, আমরা বারবার আজকের দিনে দাঁড়িয়ে এই অভয়াকাণ্ডের পরে এই ছবিটা বারবার চোখে আঙুল দিয়ে যেন রাজ্যবাসীকে দেখিয়ে দিচ্ছে যে যিনি নিন্দা করবেন না তাকে তিরস্কারের বদলে পুরস্কার দেওয়া হবে, আর যিনি নিন্দা করবেন তিনি যেই হন না কেন তাকে তলব করা হবে। না দেখুন, পুলিশের কাজ হচ্ছে সাংবাদিক গ্রেপ্তার করা, পুলিশের কাজ কে কোথায় ফেসবুকে কি লিখছে, হোয়াটসঅ্যাপে কি লিখছে, এইসব দেখে টেকে তাকে সমন পাঠানো, পুলিশের কাজ অপরাধ ধরানো। আমি বলছি এই যে আপনি দেখাচ্ছিলেন রচনা ব্যানার্জির বাইট, দেখুন উনি শুটিং গেছিলেন ওই সময়, আপনি চোখটা উপরের দিকে, চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, চোখের মধ্যেই পরিষ্কার যে অভিনয় ক্ষমতায় এরা অসাধারণ। এই প্রিন্সিপাল থেকে রচনা ব্যানার্জিরা এরা প্রত্যেকে চোখে গ্লিসারিন দিয়ে চোখের জল ফেলে মেকি অভিনয় করে। না হলে 72 ঘন্টা পর মুখ্যমন্ত্রী যখন বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, তার ডান দিক বাম দিকে সব অভিনেতা অভিনেত্রীরা তারাও বলছে ফাঁসি চাই ফাঁসি চাই। এদের গায়ে আর যাই হোক মানবিকতার সিদ্ধারা এদের মধ্যে শক্তিশালী নয়, এরা প্রত্যেকের চটির কাছে বন্ধক রেখে দিয়েছে সিদ্ধারা। অভিনয় করে এমপি হয়, অভিনয় করে তৃণমূল করে, কারণ জানে অভিনয় যদি ঠিকঠাক করতে না পারে তাহলে মাননীয়ার মতন বড় অভিনেত্রীর কাছে এদের পদ রাখা সম্ভব নয়। শান্তরূপ, খুব অল্প সময়। আমি প্রথমে তিনটে জাস্ট পয়েন্ট বলবো। ফার্স্ট, সেটা হচ্ছে ইলেকশন এলেই বা বড় কোনো আন্দোলন এলেই দেখা যায় পিসি ভার্সেস ভাইপো, এরকম একটা গিমিক যে বা যারা পিসির এগেনস্টে বলছে বা দলের এগেনস্টে বলছে এবং যারা বা সমর্থন করছে দলের, টোটালটা পরিকল্পিত, কেউ কারোর এগেনস্টে বলেনি। আদপে মানুষের অ্যাট্রাকশন ঘোরাবার জন্য এই রাজনৈতিক একটা ঘটনাকে একটা পুরো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য একটা মাইন্ড গেম খেলা হচ্ছে তৃণমূলের, খুব সাইন্টিফিক মাইন্ড গেম। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সিপি এবং অধ্যক্ষ প্রথম থেকে টোটাল আইন বিরোধী কাজ করা হচ্ছে, তাদেরকে তলব করানো। থার্ড, যে আমি তিনটে নাম প্রথমেই বললাম, হু আর দে, তারা কারা, জনসমক্ষে প্রমাণ দিয়ে এই প্রভাবশালী নাম আমি একদম এয়ার মিডিয়াতে বলছি, কারা এরা, প্রভাবশালী কি করে নর্থ বেঙ্গল থেকে সেখানে সে অধ্যক্ষের ঘরে মিটিং করলো। ফোর্থ, নট বাট লাস্ট অ্যান্ড লিস্ট, বারবার বলছে না যে রাত্রে মহিলাদের কাজে যেতে হবে না, বেরোতে হবে না, তার মানে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, যে মেয়ে বাংলার বাকি মেয়েদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাদেরকে আবদ্ধ করে রাখতে ব্যর্থ, এবং তার মানে বাংলা যে মহিলাদের জন্য সুরক্ষিত নয় সেটা জনসমক্ষে প্রমাণিত। খুব তাড়াতাড়ি দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস বাবু দূরে রয়েছেন। দেবাশিস বাবু, পুলিশের ভূমিকা নিয়ে আপনি বলছিলেন পুলিশের সফট টার্গেট হয়ে যাওয়া, কিন্তু পুলিশের ভূমিকাটাও তো একটা প্রশ্নের ঊর্ধ্বে যেতে পারলো না। পুলিশ কি করছে সেই প্রশ্ন তো আসবেই। দেখুন, সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেটা যেখানে খর্ব হয় সেখানে বারবার মানে এটা তো কনস্টিটিউশনাল রাইট। আর 2 নম্বর কথা হচ্ছে যে এইটা যতবারই খর্ব হয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এরা এগিয়ে এসছেন সংবিধানকে রক্ষা করতে। তো আমাদের মনে হয় যে আমি একটি মানে নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে একটাই কাজ করতে পারি। প্রথম একটা আমি পিআইএল ফাইল করতে পারি বা রিট পিটিশন আমার মনে হয় ফাইল করা উচিত যে আমাদের এই অধিকারটা তুলে দেওয়া হোক। মানে আর কি করতে পারি বলুন? মানে এটা যদি এত বড় ঘটনা যদি আমরা সজাগ না হই এবং সবাই মিলে প্রতিবাদ করে একটাই স্বর হওয়া উচিত যে অপরাধী
চরমতম শাস্তি চাই। এর বাইরে আমার মনে হয় আমাদের আর অন্য কোনো ভাষা নেই। যদি রাজ্য সরকার অ্যালাউ না করে তাহলে আমাদের বাধ্য হয়ে সংবিধান থেকে এই ধারাটা তুলে দেওয়ার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব। মানে এর থেকে দুঃখের আর কিছু হতে অর্থাৎ পারে নিজের কাছে, নিজের বিবেকের কাছে কোথাও গিয়ে পরিচ্ছন্ন থাকা। রাজুবাবু, দেখুন এখন যে আন্দোলনটা করছে বিশেষ করে সিপিএম এবং বিজেপি, তারা মূল যে দাবি সেই বলছি, আরে আপনার সবাই বলে নিন, আমি ঠিক আছে, ওনাকে বলতে দিন। শান্তনু, প্লিজ, একদম সময় কম, একদম সময় কম, প্লিজ। যে সিপিএম এবং বিজেপি যে আন্দোলনটা করছে, মূল যে দাবি সেই দাবি থেকে এরা অনেক দূরে। আসলে এদের দাবি জাস্টিস নয়, এদের দাবি হলো রাজনীতি, যার ফলে দেখবেন যে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে। সিপিআই একদম সময় শেষ, আমি লাস্ট 30 সেকেন্ড, প্লিজ, বিমল শঙ্কর বাবু, লাস্ট 30 সেকেন্ড, কোনো অন্তঃসার শূন্য কথার কোনো যৌক্তিকতা এখানে নেই। রাজুবাবু, প্লিজ। আচ্ছা, বিমল বাবু, কথা বলি, গত 13 বছর ধরে তিলে তিলে আস্তে চিৎকার করে কোনো লাভ নেই। চিৎকার করার জন্য আপনাদের রাজনীতির মঞ্চ আছে। এক লাইন বলবো, গত 13 বছর ধরে তিলে তিলে শিক্ষা ব্যবস্থা গলা টিপে মারা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। যেটা বাকি ছিল ডাক্তারদের ইমেজ, এখনো বহু মানুষের কাছে ডাক্তাররা ভগবানের সমান পায়। এই সন্দীপ ঘোষের মতো লোকগুলো ডাক্তারদের একদমই সন্দীপ ঘোষের মতো যারা রয়েছেন, যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে দল বা শাসক বা প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি, আদতে কিসের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই সেই প্রশ্নটা অবশ্যই থেকে যায়। এরপরে সিবিআই কি ব্যবস্থা নেয় সেদিকেও আমরা নজর রাখবো। আজ জিজ্ঞাসাবাদ পর্ব কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে শেষ হয়, সেদিকেও নজর থাকবে। আপাতত এখানেই আমাদের ডিবেট পর্ব শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এক্ষুনি ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।